হাই গাইস, আমি অনু আবার এসে গেছি একটা নতুন কেক আইসিং এর ভিডিও নিয়ে। তো তোমরা তো সবাই জানো আমি বাড়ি থেকে একটা ছোট্ট হোম বেকারি চালাই। তো আজকে আমার একটা 1 পাউন্ডের বাটারস্কচ ফ্লেভারের কেকের অর্ডার ছিল। তো কেকটা একটু টলের মধ্যে যেই ছিল, মানে একটু উম, কি বলবো তোমাদের, চওড়া কম এবং লম্বায় বেশি যাতে হয় এরকম টাইপের বলেছিল, খুব বেশি টলও না। তো 1 পাউন্ডের কেকটা বানাবার জন্য দেখো আমি স্পঞ্জ বেক করে নিয়েছি আগেই। তারপরে কিন্তু বাটারস্কচ ফ্লেভারের ক্রাশের জল দিয়ে আমি খুব সুন্দর করে স্পঞ্জটাকে ভালো করে ভিজিয়ে নিচ্ছি। মানে এইরকম যদি তোমরা ভিজিয়ে নাও তাহলে কিন্তু স্পঞ্জটা অনেকক্ষণ নরম থাকে, লং স্টে হয়, মানে অনেক দিন স্টে হয়। তো আমরা যেহেতু হোম বেকারি চালাই, তো আমাদের কেক যেদিন কাটা হবে সেদিনই নিয়ে যাওয়া হয় এবং আমরা সেদিনই বানাই। তাই জন্য আমাদের ক্ষেত্রে এটার অতটা দরকার নেই, কিন্তু তাও এটা করলে ফ্লেভারটা খুব সুন্দর এসে যায়। তাই জন্য আমি স্পঞ্জটাকে একটু জলে ভিজিয়ে নিই। এরপরে দেখো ক্রিম হুইপড করে আগে থেকেই রেখে দিয়েছি। অল্প অল্প করে ক্রিম বার করে নিয়ে আমি একটা বাউলের মধ্যে, কারণ আমরা এসিওয়ালা ঘরে কাজ করি না, আমি কিন্তু নর্মাল রুম টেম্পারেচারেই কেকের কাজ করি, এবং আমি একটা বাটিতে অল্প অল্প করে ক্রিম বার করে নিই এবং আস্তে আস্তে করে আইসিং কমপ্লিট করি। এরপর দেখো আমি এর ওপরে ক্রিমটাকে দিয়ে খুব সুন্দর করে প্যালেট নাইফের সাহায্যে কিন্তু ক্রিমটাকে, যে স্পঞ্জটা আছে সেটার উপরে স্প্রেড করে নেব। এখানে তোমরা খুব ভালো করে লক্ষ্য করবে আমি কিভাবে প্যালেট নাইফটাকে ধরে আস্তে আস্তে স্প্রেড করছি। ক্রিমের ওপর কিন্তু খুব বেশি চাপ দিয়ে স্প্রেড করার চেষ্টা করবে না, নাহলে কিন্তু ক্রিমটা সম্পূর্ণটাই প্যালেট নাইফে লেগে উপরে উঠে চলে আসবে, অর্থাৎ কেকের গায়ে ভালো করে লাগবে না। তো দেখো আমি প্যালেট নাইফ বার করে ভালো করে ক্রিমটাকে আস্তে আস্তে চিপে চিপে আস্তে আস্তে সব দিক দিয়ে প্রত্যেকটা সাইড দিয়ে স্প্রেড করে দিচ্ছি। টার্ন টেবিলটাকে এক হাতে আস্তে আস্তে ঘোরাচ্ছি এবং ক্রিমটাকে স্প্রেড করছি। এবার তোমরা বলবে এত ভালো করে, মানে পুরো প্লেন করে স্প্রেড করার কি দরকার? আমি এই জন্যে এভাবে স্প্রেড করি যাতে ওপরের লেয়ারটা বসাবার সময় উঁচু নিচু দেখতে না লাগে। এমনিতেই আমি কিন্তু কেক লেয়ারিং করার ব্যাপারে, মানে কেক যে লেয়ার করে কাটতে হয় সেই ব্যাপারে কিন্তু তোমাদেরকে আগেই বলেছি যে যারা বিগিনার্স তারা কিন্তু সুতোর ব্যবহার করবে। তারা কিন্তু ডাইরেক্ট, মানে যে প্যালেট নাইফ হয়, মানে বোর্ড নাইফ হয়, মানে ব্রেড নাইফ, সেই ব্রেড নাইফ দিয়ে কাটতে যেও না, তাহলে কিন্তু অত সুন্দরভাবে কাটা হবে না। দেন দেখো আমি খুব সুন্দর করে প্যালেট নাইফের সাহায্যে ক্রাশটাকে লাগিয়ে দিচ্ছি কেকের মধ্যে। তো এটা বাটারস্কচ ফ্লেভারের মালাজ ব্র্যান্ডের ক্রাশ। এই ব্র্যান্ডের ক্রাশ কিন্তু অনেক সুন্দর হয়। দেন দেখো তার উপরে আমি আর একটা স্পঞ্জ বসিয়ে দিলাম। আমি কোনো ব্র্যান্ডের প্রমোশন করি না, তো ব্র্যান্ডের প্রমোশনের জন্য আমি তোমাদেরকে এটা বলছি না, আমি নিজে থেকে বলছি আমার নিজের অভিজ্ঞতায় যে মালাজ ব্র্যান্ডের যে ক্রাশটা হয় সেই ক্রাশটা কিন্তু খেতে খুবই সুন্দর। তাই জন্য, এবং এই ক্রাশটা আমার কাস্টমারদের কাছে অনেক ভালো ভালো ফিডব্যাক পেয়েছি আমি। তাই জন্য তোমাদেরকেও বলছি তোমরাও চাইলে এই ক্রাশটাকে ইউজ করতে পারো। এরপরে দেখো সেকেন্ড লেয়ারটাকেও খুব সুন্দর করে আমি ডিপ করে নিচ্ছি ক্রাশওয়ালা জলে। সেম সেই পদ্ধতিতেই কিন্তু ডিপ করে নিলাম আমি। তারপর আবার ক্রিম নিয়ে নেব এবং ক্রিমটাকে দিয়ে দেবো সেকেন্ড লেয়ারে। তোমরা কিন্তু দেখে একদমই ভেবো না যে আমি খুব বেশি ক্রিম ব্যবহার করছি, কারণ তোমরা যখন ক্রিমটাকে স্প্রেড করবে চারদিকে তখন কিন্তু ক্রিমটা পুরো স্প্রেড হওয়ার পর যতটা দরকার কেকের ওপর অতটাই থাকবে। আইসিং করবার সময় বাকি ক্রিম কিন্তু বেরিয়ে যাবে, অর্থাৎ বাকি ক্রিম কিন্তু কেক থেকে স্প্রেড হয়ে যাবে, আলাদা হয়ে যাবে, কেকে লেগে থাকবে না, সেপারেট হয়ে যাবে কেক থেকে। তো দেখো আমি প্যালেট নাইফ দিয়ে খুব সুন্দর করে ক্রিমটাকে দিয়ে দিলাম কেকের গায়ে, স্প্রেড করে দিলাম। দেন তারপরে আবার সেম প্রসেসে ক্রাশ লাগিয়ে নেবো। ক্রাশ লাগানোর পর আমি কিন্তু, আমাকে বলেছিল যে ক্রাশের পরিমাণটা একটু কম রাখতে, মানে ওনারা বাটারস্কচ ফ্লেভারও চেয়েছিলেন কিন্তু বলছিলেন খুব তীব্র যাতে ফ্লেভার না লাগে। তাই জন্য আমি এই লেয়ারটাতে ক্রাশের ব্যবহারই করিনি। তোমরা কিন্তু করবে, ক্রাশের ইউজ অলওয়েজ করবে,
ঠিক আছে, আমি ক্রাশের ব্যবহার করিনি বলে তোমরা করবো না, এরকম করো না। আমি এই জন্যই ব্যবহার করিনি, কারণ কাস্টমারের ডিমান্ডের উপরে একদম নজর দিতে হবে। কাস্টমার কেমন কেক চাইছে, কেমন কেক চাইছে না, সেটা ভালো করে দেখতে হবে। তো দেখো, আমার ক্রাশওয়ালা যে জলটা ছিল সেটা শেষ হয়ে গেছে, তাই জন্য আমি আবার ক্রাশ ওয়াটার বানিয়ে নিচ্ছি, কেকটাকে ভালো করে ডিপ করে নিচ্ছি। তোমরা এরকম করবে, কোনো লেয়ার মানে বাদ দেবে না এরকম ভাবে ডিপ করতে, না হলে কিন্তু একটা লেয়ার খুব নরম লাগবে, একটা লেয়ার আবার একটু শক্ত লাগবে, কেকটা তখন খেতে কিন্তু একটুও ভালো লাগবে না। তো তারপরে দেখো, আমি এরকম প্যালেট নাইফের সাহায্যে চারদিকে ভালো করে ক্রিমের ক্রাম কোটিং করে নিচ্ছি। তোমরা বিশেষ করে যারা বিগিনার্স আছো তারা কিন্তু ক্রিমের ক্রাম কোটিং অবশ্যই করবে। এই জন্যই ক্রিমের ক্রাম কোটিং করবে, না হলে কিন্তু পরে যখন তুমি তোমার কেকটা আইসিং করবে, আইসিংটা খুব বিচ্ছিরি হয়ে যাবে। ক্রাম কোটিং না করার ফলে ব্রেড ক্রামস যেগুলো থাকে, মানে কেকের যে ক্রামস গুলো থাকবে, সেগুলো কিন্তু তোমার ক্রিমের ওপর লেগে যাবে এবং কেকটা দেখতে খুবই ভদ্দাসা খারাপ দেখতে লাগবে। তোমরা যদি এরকম না চাও তাহলে প্লিজ আগে ক্রাম কোট করে নিও। এবং যাদের হাত একটু কেকে বসে গেছে তারা সাইড লেয়ারে তো ক্রাম কোটিং করবেই করবে, ওপরের লেয়ারে তারা যদি নাও করে তাহলেও কোনো অসুবিধা নেই, কিন্তু ফার্স্টে নিজের হাত বসানোর জন্য ওপরের লেয়ারেও ক্রাম কোটিং করা ইজ ভেরি 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 ইম্পর্ট্যান্ট। তো দেখো, আমাকে বলেছিল যে খুব লাইট সা একটা পিচ কালার দিতে। তো অরেঞ্জিস পিচ টাইপের কালারটা ছিল যে কেকটার ফটো আমাকে ওরা দেখিয়েছিল। তো তার জন্য আমি এখানে দেখো ইয়েলো এবং পিঙ্ক দুটো কালারকে অ্যাড করে অরেঞ্জ যে পিচ কালারটা হয় সেটা বানিয়ে নিচ্ছি, ইয়েলো এবং পিঙ্ক। ঠিক আছে, ইয়েলোর পরিমাণটা বেশি হবে, পিঙ্কেরটা কম হবে। যদি তোমাদের কাছে অরেঞ্জ কালার থাকে তাহলে তোমরা 1 ড্রপ অফ অরেঞ্জ অ্যান্ড 2 ড্রপ অফ পিঙ্ক কালারও দিতে পারো, জেল ফুড কালার দিয়ে তারপর ক্রিমটাকে ভালো করে মিক্স করে নিলেই কিন্তু পিচ কালার চলে আসবে। আমার কাছে যেহেতু অরেঞ্জ কালার ছিল না, তাই জন্য আমি কিন্তু ইয়েলো কালার ইউজ করেছি। তো দেখো, আমি ভালো করে মিক্স করে নিচ্ছি সাইডে। ততক্ষণ তোমরা কিন্তু স্পঞ্জটাকে, যতক্ষণ তোমরা কালার মিক্স করবে, এইসব কাজগুলো করবে, ততক্ষণ তোমরা কিন্তু স্পঞ্জটাকে রেখে দেবে ফ্রিজের ভেতরে খুব সুন্দর করে সেট হতে। তাহলে কিন্তু তোমাদের আইসিং করতেও সুবিধা হবে এবং কেকটাও খুব সুন্দর হবে। এবার দেখো, আমার কালার আনা হয়ে গেছে। তো দেখো, একটা পিঙ্কিশ অরেঞ্জিশ হালকা পিচ, না খুব বেশি পিচ, মানে যে কালারটা ছিল সেই কালারটা না খুব বেশি পিচ ছিল, না খুব বেশি অরেঞ্জিশ ছিল, এরকম একটা কালার ছিল। তো দেখো, আমি কালারটা নিয়ে চলে এসেছি প্রায়। তারপর আমি কিন্তু খুব সুন্দর করে প্যালেট নাইফের সাহায্যে ধীরে ধীরে আমার কেকের সাইডে স্প্রেড করে নিচ্ছি। দেখো, ফার্স্টে আমি প্যালেট নাইফে ক্রিম নিচ্ছি, দেন তারপরে আমার যে কেকের সাইডের এরিয়া আছে সেখানে দিচ্ছি, দিয়ে আস্তে আস্তে এপাশ ওপাশ করে খুব সুন্দর করে স্প্রেড করছি। তোমরা কিন্তু এটা দেখো, প্রসেসটা দেখে খুব ভালো করে শেখো, তাহলে কিন্তু খুব সুবিধা হবে। আমি বারবার বলছি তোমাদেরকে এতটাই যে তোমরা ভালো আইসিং, ভালো কেক ডিজাইন তখনই করতে পারবে যখন খুব সুন্দর করে তোমরা প্র্যাকটিস করবে। প্র্যাকটিস ইজ মেনি ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। তো এইভাবে দেখো, আমি ধীরে ধীরে ক্রিমটা স্প্রেড করে করে কিন্তু লাগিয়ে দিচ্ছি আমার কেকের চারপাশে। তো ডিজাইনটা যেটা আমাকে দেখিয়েছিল সেটা খুবই সিম্পল একটা ডিজাইন, সিম্পল সোভার, যেটা দেখতে আমার খুবই সুন্দর লেগেছে। এরকম ডিজাইন বানাবার জন্য আমি খুব মানে একদম অধীর আগ্রহে রেডি হয়ে থাকি। তো এরকম একদম সিম্পল ডিজাইন, না বেশি তামঝাম, আর দেখতেও খুব সোভার লাগে। জানো তো, কেক বেশি কালারফুল বা বেশি হেড্ডা ভেড্ডা ডিজাইনের থেকে একদম সিম্পল সোভার কেক কিন্তু চোখের সামনে দেখতে বেশি ফুটে যায়, বেশি সুন্দর লাগে। তো দেখো, এরকম করে প্যালেট নাইফের সাহায্যে আমি আমার সম্পূর্ণ কেকটাকে খুব ভালো করে আইসিং করে নিয়েছি, মানে কভার করে নিয়েছি, আইসিং না সরি, কভার করে নিয়েছি। কভার করার পর দেখো, এবার আমি কিন্তু নিয়ে আসবো একটা কি কোম, না স্ক্র্যাপার।
তো চারদিকে ভালো করে ফার্স্টে স্প্রেড করে দিয়েছি ক্রিম। দেন আমি একটা স্ক্র্যাপার নিয়ে আসবো এবং স্ক্র্যাপার দিয়ে ভালো করে ঘোরাবো। এরকম দেখো প্যালেট নাইফের সাহায্যেও অনেকে কেককে ক্লিন করে, কিন্তু আমার মনে হয় স্ক্র্যাপার দিয়ে ক্লিন করলে বেশি সুন্দর হয় কাজগুলো। তাই জন্য দেখো আমি একটা স্ক্র্যাপার নিয়ে নিচ্ছি এবং স্ক্র্যাপার দিয়ে ধীরে ধীরে কেকটাকে আমি আমার ক্লিন করে নিচ্ছি। যে হাতে তোমরা স্ক্র্যাপার ধরবে দেখবে স্ক্র্যাপারটা সোজাভাবে ধরেছো কিনা। স্ক্র্যাপার বেঁকা ধরলে কিন্তু কেকের আইসিংও বেঁকা হবে। যদি তোমরা নিচের দিকে বেঁকিয়ে ধরো তাহলে নিচটা সরু ওপরটা মোটা হয়ে যাবে চায়ের ভাঁড়ের মতো। আবার যদি তোমরা মানে এরকম ধরো যে নিচটার দিকে মোটা ওপরটার দিকে সরু করে, তাহলে কিন্তু গ্লাসের মতো দেখতে হয়ে যাবে। কেকটা কিন্তু নর্মালি সমান হবে না। তাই জন্য স্ক্র্যাপার ঘোরানো, স্ক্র্যাপার ধরাটা ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর আ কেক আইসিং। তো দেখো আমি কিন্তু এইভাবে স্ক্র্যাপারটাকে ধরে আস্তে আস্তে খুব আলতো হাতে টেবিলটাকে ঘোরাচ্ছি আর স্ক্র্যাপার দিয়ে কেকটাকে ঠিক করছি। তোমরাও কিন্তু গাইজ এইভাবেই করো। হ্যাঁ মানছি একটু টাইম লাগবে, একবার স্ক্র্যাপার ঘোরাবে হবে না। যে জায়গাগুলো মনে হবে চুনের মতো খসে খসে যাচ্ছে বা ক্রিম কম আছে বেশি আছে সেই জায়গাগুলো আবার ফিলিং করবে, দেন আরও স্ক্র্যাপার ঘুরবে। তার মানে এই নয় যে 10-12 বার স্ক্র্যাপার ঘোরাবে আর তোমার কেক ঠিক থাকবে, তা নয়। 2 ঘন্টা তো কমসে কম রাখতেই হবে। তো এটাই তো বলছি তোমাদের যে প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট। তুমি প্র্যাকটিস করো নিজের ঘরে বানিয়ে বানিয়ে, তুমি নিশ্চয়ই একদিন পারবে বানাতে। তো এরকম ভাবে দেখো স্ক্র্যাপার ঘুরিয়ে ঘুরিয়ে গল্প করতে করতে কিন্তু আমার কেকটার টপ লেয়ারও প্রায় আইসিং করা হয়ে গেল। টপ লেয়ারের যে সাইড আছে সেই সাইডগুলো নিয়ে আমি খুব বেশি মাথা ঘামাবো না, এই জন্যই। কারণ আমার যে মেন ডিজাইনটা হবে সেটা সাইডেই হবে। সাইডটা যদি খুব ভালো করে আইসিং করা নাও থাকে তাহলেও কিন্তু সেই জায়গাটা ঢাকা হয়ে যাবে। তাও আবার একটা আমার স্বভাব আছে যে যতক্ষণ না ওপরটা টপ লেয়ারটা সাইডটা সব জায়গা পারফেক্ট যতক্ষণ না হচ্ছে আমি কিন্তু ততক্ষণ সেটাকে ক্রিম দিয়ে ঢাকি আইসিং করি। আমার এটা অভ্যাস হয়ে গেছে। তাই জন্য দেখো আমি তখন অবধি করেই যাচ্ছি আইসিং। মানে স্ক্র্যাপার দিয়ে বারবার করে ঘোরাচ্ছি, প্যালেট নাইফ দিয়ে বারবার করে একদম টপ লেয়ারটা সমান করছি। তো এইভাবে তোমরাও করতে থাকবে। যে কেকগুলো দরকার না সেই কেকগুলো তো করবে, তাহলে হয়তো তোমাদেরও হাত বসে যাবে। আমি আমাকে খুব বেশি পারফেক্ট বলছি না, কিন্তু আমি বলবো হ্যাঁ যে আমি আগে যেমন কেক বানাতাম আমি আস্তে আস্তে প্র্যাকটিস করার পর নিশ্চয়ই তার থেকে একটু হলেও ঠিক বানাতে পেরেছি। খুঁত ধরবার জন্য তো অনেক লোকই থাকবে, কিন্তু তুমি যদি নিজে চেষ্টা করো, নিজের ঠিকটা নিজে বোঝো যে না আজ আমি এইটা ভুল করেছি কাল আমাকে এটা শুধরোতে হবে। তারপর শুধরানোর পর যদি কেউ তোমাকে সেই জিনিসটায় খারাপ বলে তো সে বলুক, তার চোখে তুমি যতই শুধরে যাও তাও খারাপই থেকে যাবে। কিন্তু তুমি তো নিজে বুঝবে যে আমি কোন জিনিসটা ঠিক করলাম কোন জিনিসটা ভুল করলাম। তাই জন্য নিজেকে নিজে বোঝাও, নিজেকে নিজে দেখো যে আমি আজকে আইসিং ঠিক করেছি আমি আজকে আইসিং খারাপ করেছি। বিজনেস করবে নিজেই বুঝতে পারবে কোন মানুষটা কেমন কি ধরনের, কে আমাদের কাছে কেনে জিনিস, কে দাম জিজ্ঞেস করে পালিয়ে যায়। তো সবকিছু বুঝতে পারবে। দেখো আমার এই সব বলতে বলতে কেকের আইসিং প্রায় কমপ্লিট হয়ে গেছে, তাও আমি এখনো ফাইনাল টাচ দিয়েই যাচ্ছি। তোমরাও এরকম একদম ভয় পাবে না, এত তাড়াতাড়ি কেক গলে যায় না, ক্রিম গলে যায় না। আরামসে বসে বসে কেকে ফাইনাল টাচ দেবে, ভালো করে আইসিং করবে। এমনভাবে আইসিং করবে যে কাস্টমার যিনি কেকটা অর্ডার দিয়েছেন তার অর্ডার দেওয়া ফটোর কেকের থেকেও যেন তোমার কেক দেখতে অনেক 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 সুন্দর হয়ে যায়। আর কাস্টমারের খুব বেশি চোখে লেগে যায়। কেক এমন একটা জিনিস যার লুকসও খুব সুন্দর হওয়া চাই, ক্রিয়েটিভ হওয়া চাই, আর ভিতর থেকে এর টেস্টও খুব সুন্দর হওয়া চাই। দেন দেখো আমার খুব সুন্দর করে কেকের টপ লেয়ারটাকেও আইসিং করা হয়ে গেল। এরপরে কিন্তু আর এক সাইডে আমি ক্রিম রেডি করছি। সেম যে কালারের কেক আছে সেম সেই কালারের, শুধু কালারটাকে আরেকটু হালকা ডার্ক করে দিচ্ছি যাতে আমার ডিজাইনগুলো দেখতে খুব সুন্দর লাগে। এখানেও আমি তোমাদের স্টার নোজেলই ইউজ দেখাবো। স্টার নোজেল দিয়ে আমরা রোজ বানাই, খুব সুন্দর রোজ বানানো যায়। N1 নোজেল
বিশেষ করে এর জন্য ইউজ করা হয়। তোমরা চাইলে 2D নোজেলও ইউজ করতে পারো। তো আমি যে নোজেলটা ইউজ করি স্টার নোজেলটা, সেটা আমি রিটেলে এমনি বাইরে কিনেছিলাম নর্মালি। এর কোনো শেড আমি জানি না, নাম্বার জানি না, মানে নাম্বার দেয়াই নেই। তো এবার দেখো আমার কেকটা খুব সুন্দর করে আইসিং করা হয়ে গেছে। এই পর্যায়ে যখন তোমরা ওপরের ডেকোরেশনের জন্য ক্রিম রেডি করবে, ততক্ষণ কিন্তু কেকটাকে আবার ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রেখে দেবে। কেককে যত বেশি ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রেখে দেবে, ততক্ষণ কিন্তু তোমার যতক্ষণ না কাস্টমার আসছে, তুমি যদি ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রেখে দাও, তাহলে কিন্তু কেকের টেস্ট আরো অনেক অনেক বেশি ভালো লাগবে এবং ভেতর থেকেও কেকটা গলবে না। কাস্টমারের বাড়ি যাওয়ার পরেও কেকটা কিন্তু অনেকক্ষণ ধরে লং লাস্টিং করবে। তো দেখো আমার এদিকে কেক হয়ে গেছে রেডি। দেন কিন্তু ওইদিকে আমি প্রিপারেশন করে নিচ্ছি খুব সুন্দর করে আমার কেকের ডিজাইনের। আমার মেয়ে কিন্তু মাঝে মাঝে বারবার এসে দেখে যায় যখনই আমি কেক বানাই যে মা কি করছে, এবং এসে ক্রিম খেতে চায় সব সময়। তো আমি খারাপ কোনো ক্রিম ব্যবহারই করি না। আমার ঘরের বাচ্চারা যখন সব সময় সেই ক্রিমটা খায়, তো আমি যে জিনিসটা মানুষকে দিই, আমি এই রকমই ক্ষমতা রেখে দেওয়ার চেষ্টা করি যাতে আমি নিজে সেই জিনিসটা খেতে পারি। আমি মানুষ হিসাবে যদি আমার মনে হয় যে আমি যে জিনিসটা খাচ্ছি সেটা আমার জন্য ক্ষতিকর, তাহলে আমি সেটা অন্য মানুষকে খাওয়াবো কেন? তো আমার মেয়ে এরকম বারবার এসেও আমাকে জ্বালাতন করে যে মা আমাকে ক্রিম দাও। দেন দেখো আমি এখন পাইপিং ব্যাগ খুঁজে নিচ্ছি ভালো দেখে। পাইপিং ব্যাগ ঠিক হওয়াটা খুব জরুরি। আমি বলবো না তোমরা ওয়াশ করে পাইপিং ব্যাগ ইউজ করো না, নিশ্চয়ই তোমরা ওয়াশ করো পাইপিং ব্যাগকে ভালো করে। দেন তারপর আবার সেই সেম পাইপিং ব্যাগ ইউজ করো, আমার কোনো ইস্যু নেই, কোনো প্রবলেম নেই। কিন্তু এইটা সব সময় মনে রাখবে যে পাইপিং ব্যাগে যদি এক্সট্রা কোনো ফুটো থাকে বা পাইপিং ব্যাগটা যদি ইউজ করে করে খারাপ হয়ে গেছে, তাহলে নিশ্চয়ই তাকে পাল্টাও, নিশ্চয়ই বদলাও। দেন তোমরা আরো আলাদা পাইপিং ব্যাগ ইউজ করো। কিন্তু যতক্ষণ না পাইপিং ব্যাগ নিজের শ্বাস আটকে দিচ্ছে, ততক্ষণ তাকে রগড়ে যাও ধুয়ে ধুয়ে। এটাই বলবো। নর্মাল হোম বেকারসদের জন্য আমরা খুব বেশি লাভ রাখি না আমাদের কেকে। তো দেখো আমি আমার স্টার নোজেলকে বার করে নিয়েছি, দেন কালারটাকে আর একটু ডিপ করে নিয়েছি। তারপর কিন্তু আমি সবসময় যখনই পাইপিং ব্যাগে ক্রিম ভরি, তখনই কিন্তু পাইপিং ব্যাগের মুখটা ভালো করে চিপে দিই এবং গ্লাসে ঢুকিয়ে পাইপিং ব্যাগে ক্রিম ভরি। তো দেখো আমি খুব সুন্দর করে এই নোজেলটার সাহায্যে রোজ বানিয়ে দিচ্ছি গোল গোল করে। তোমরা দেখো আমি খুব আস্তে আস্তে দেখাচ্ছি। ফার্স্টে মাঝখান থেকে তোমাদের শুরু করতে হবে, এবং মানে তুমি যে রোজটা বানাচ্ছ সেই রোজটার যে মাঝখানটা, ওই জায়গাটার থেকে আমাকে শুরু করতে হবে এবং লাস্ট অব্দি আসতে হবে। এই ডিজাইনটা দেখতে অনেকই সুন্দর, অনেকই অপূর্ব। আজকের ডিজাইনটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আরও এরকম এরকম সিম্পল এবং সুন্দর কেকের ডিজাইন দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক করে রেখো এবং বেল আইকনটা টিপে রেখো, তাহলে আমার যত ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। তো আজকের কেকটা কেমন হয়েছে দেখো, দেখে কমেন্ট করে বলো। আর যদি তোমাদের কেক সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে, কোনো অসুবিধা থাকে, তাহলে সেটাও কিন্তু তোমরা আমাদের সাথে শেয়ার করতে পারো। তো এরপরও যদি তোমাদের মনে হয়, যেমন আমার আমার যে ফটো পাঠিয়েছিল সেই ফটোতে স্প্রিঙ্কলস গুলো দেওয়া ছিল না, কিন্তু আমার মনে হয়েছে স্প্রিঙ্কলস দেওয়ার পর কেকগুলো দেখতে আরো সুন্দর লাগবে, একটু বেকরি স্টাইল লাগবে, তাই জন্য কিন্তু আমি কেকটাতে স্প্রিঙ্কলস অ্যাড করে দিচ্ছি। তো তোমরা এরকম করে স্প্রিঙ্কলস কিনে রেখে দেবে। তোমাদের নর্মাল একটা কেককে দেখতে একটু হাইলাইট করবার জন্য, একটু সুন্দর করবার জন্য কিন্তু তোমরাও স্প্রিঙ্কলসের ব্যবহার করতে পারো। তো ঠিক আছে, আজকের ডিজাইনটা দেখো, দেখে শেখো। এইরকম সিম্পল সোভার কেকের ডিজাইন আমি ফার্স্টে তোমাদেরকে দেখাচ্ছি, যাতে তোমাদের আমার সাথে সাথে শিখতে কোনো অসুবিধা না হয়। দেন আস্তে আস্তে আমি তোমাদের হার্ড হার্ড কেকের ডিজাইনও শেখাবো, সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। থ্যাংক ইউ আমার সাথে আমার পাশে থাকার জন্য, এবং আমাকে মোটিভেট করো, তাহলে নিশ্চয়ই তোমাদের সাথে আমিও থাকবো এবং তোমাদেরকেও মোটিভেট করব। তো দেখো এরপর আমি নাম লিখে নিচ্ছি। তো এই জিনিসটা আমার খুব বাজে হয়, কেকে হ্যান্ড রাইটিং আমার অতটা সুন্দর হয় না, প্লিজ এইটাকে ইগনোর করো।
আমি চেষ্টা করছি, আমি একটা আলাদা বোর্ডে ক্রিম নিয়ে লিখে লিখে প্র্যাকটিস করার চেষ্টা করছি। নিশ্চয়ই হ্যান্ডরাইটিং ভালো করে নেবো। আচ্ছা ঠিক আছে, কেকটা তোমাদের কেমন লাগলো জানিও। আজকের মতো টাটা।